চিকিৎসকদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার। কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত। অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার যৌথ বাহিনীর অভিযান শুরু। ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সধারীদেরও অস্ত্র জমা দেওয়ার নির্দেশ। দুদক হিসেবের সঙ্গে মিলছে না বেনজির মতিউরের সম্পদ। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ। নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগ। ফেনীর গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয়। বিএনপির উদারতা দিয়ে মন জয়ের আহ্বান তারেক রহমানের। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন কেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, সংবাদ শিরোনামে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসের প্রেক্ষিতে সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকরা। এরপর জরুরি চিকিৎসা সেবা শুরু হয়। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে চিকিৎসকদের সাথে জরুরি মিটিং শেষে একথা জানান তিনি। ন্যাক্কারজনক এই হামলার নিন্দা জানিয়ে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। এই যে কর্মবিরতির কথা বলছেন, আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি। প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে, এবং একজন বলল আজকে তার 4 জন রোগীকে সে রিলিজও করেছে। তাইলে সে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে। মানবিক, তারা অনেক বেশি মানবিক। এই মানবিকতার উদাহরণ কিন্তু তারা রেখেছে। জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে। সেখানে বিজেপি দেওয়া হয়েছে, আর্মিও আছে, পুলিশও আছে। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার শুরু হচ্ছে যৌথ অভিযান। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন ফাঁড়ি ও থানায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাট চালায় তারা। পরে লুট হওয়া ৩,৮৭২টি অস্ত্র থানা ও সেনাবাহিনীর কাছে জমা পড়ে। কারো কাছে কোনো অবৈধ অস্ত্র থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে আহ্বান জানিয়েছেন পুলিশ। এছাড়া ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ অগস্ট পর্যন্ত দেওয়া সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সময়সীমা শেষ হওয়ার পর অভিযানে নামবে যৌথ বাহিনী। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অঢেল সম্পদ গড়ার অভিযোগে সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজ্জান সুফিয়ান এবং তার ছোট ভাই শাহাবুদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের কমিশন সভায় এর সিদ্ধান্ত হয়। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্ট থাকছে। অবশেষে দুর্নীতি দমন কমিশনের সম্পদের বিবরণী জমা দিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তবে তাদের দেওয়া হিসেবের সঙ্গে মিলছে না দুদকের অনুসন্ধান। সংস্থাটি এখন পর্যন্ত বেনজির ও তার পরিবারের নামে ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসেব ও ৩টি বিও হিসাব খুঁজে পেয়েছেন। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। এদিকে মতিউর ও তার স্বজনদের নামে অন্তত ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানে তথ্য পেয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে উঠে আসা সম্পদ যাচাই বাছাই করেই পরবর্তী মামলার পদক্ষেপ নেবে সংস্থাটি। এদিন নতুন করে ক্ষমতাচ্যুত সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এদিকে লন্ডনে বাড়ি ক্রয় সহ অর্থ পাচারের অভিযোগে এনএসআই এর সাবেক প্রভাবশালী বিজিটিএম জোবায়েরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সরকারি সব কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এ নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দেশে বর্তমানে প্রায় 15 লাখ সরকারি কর্মচারী রয়েছেন। 5 বছর পর পর এসব সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা অনেকেই মানেন না। বন্যার খবর জানাবো। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি বানভাসীদের। দুর্গত এলাকায় দেখা দিয়েছে চর্মরোগ, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নোয়াখালীতে বন্যা আক্রান্ত 8টি উপজেলার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে সদর উপজেলার নানা জায়গায় এখনো পানিবন্দী থাকায় দুর্ভোগে স্থানীয়রা। ঘরের মধ্যে চৌকির উপরে বসে রয়েছে। এই অবস্থায় আমাদের শুকনো খাবারটা আসে, কিন্তু আমাদের রান্না করে যে কোনো খাবার খাবো এই ধরনের কোনো ব্যবস্থা নাই। তো বয়স্ক মহিলা শিশুদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে রেখে আসছি এবং চোর ডাকাতের ভয়ে আমরা বাড়িতে অবস্থান করতেছি। বের হতে কষ্ট, বাসায় থাকা কষ্ট। অনেকে আশ্রয়কেন্দ্রে আছে, আবার আমরা অনেকে আছি বাসায় আছি। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও 6 উপজেলায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন রোগ নিয়ে ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এখানে আসলে পানিবাহিত রোগীগুলোই বাড়ছে। ডায়রিয়া প্রচুর রোগী, 100-এর উপরে ডায়রিয়া রোগী থাকতেছে। আর এখানেও আমাদের যে সিট ক্যাপাসিটি তার চেয়ে অনেক গুণ বেশি, 5 গুণ বেশি রোগী আছে। ঠান্ডাজনিত শ্বাসকষ্টের সমস্যাগুলাই মূলত বেশি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমছে না। ভয়াবহ বন্যায় 55,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের মাথা গোঁজার ঠাঁই বসতঘর ভেঙে গেছে। এলজিইডি 210 কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে 9টি সেতু ও কালভার্ট। এছাড়া কৃষি বিভাগের রোপা আমনের ক্ষতি হয়েছে 187 কোটি টাকা। এতে দিশাহারা কৃষক। ধান লাগাইছিলাম আমরা, পানি 10-12 দিন পরে বুড়াই লিছি। আমরা ঋণদান করিয়া ধান গৃহস্থ করছিলাম, এখন আমরা ধান গেছাইন পানিয়ে নিছে কি, এখন আমার কোনো উপায় নাই। আমাকে যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা 4-5 লাখ টাকা করে ক্ষতি হয়েছে। মনে হয় এই ক্ষতিটা আমরা মনে হয় 5-6 বছরের ভিতরে জানতাম পারতাম নাই। লক্ষ্মীপুরে বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু ডাকাতিয়া, ভুলুয়া, রহমতখালী নদী ও ওয়াপদা খালে অবৈধ দখল ও বাঁধের কারণে পানি নামার গতি খুবই কম। পানিবন্দী প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ ও সুপেয় পানির সংকট থাকায় বিপাকে বানভাসী। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। উজানে অতি বৃষ্টি এবং কোনো আগাম সতর্কতা ছাড়াই ভারত বাঁধ খুলে দেয় আকস্মিক বন্যা কবলিত হয়ে পড়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা। নোয়াখালী, লক্ষ্মীপুর সহ অন্যান্য জেলাগুলো থেকে পানি ধীরে ধীরে নেমে গেলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন। যদিও বন্যা নিয়ে কিছুটা স্বস্তির সংবাদ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত কাহেস রাতের রিপোর্টে। গত 20 আগস্ট হঠাৎই বন্যার কবলে পড়ে দেশের 11টি জেলা। কোন রকম আগাম সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেয় স্মরণকালের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ে পড়ে দেশের লক্ষাধিক মানুষ। ইতোমধ্যে আক্রান্ত এলাকাগুলো থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বলছে, বাংলাদেশের নদীগুলো ইতোমধ্যে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানান তারা। আজকে সকালের তথ্য অনুযায়ী আমাদের দেশের সবকটা নদীর পানির বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং উজানে তেমন কোনো কোথাও অতি ভারী বা ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি, যে কারণে আগামী 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত দেশে নদীর সময় বিপদসীমার নিচে প্রবাহিত হবে এবং পানির সমতল সামগ্রিকভাবে হ্রাস পাচ্ছে। এদিকে আবহাওয়া অফিস জানায়, আগামী 48 ঘন্টায় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল তথা রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে বৃষ্টি হলেও ভারী বর্ষণের শঙ্কা নেই। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। আর এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ
বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এটা জনজীবনে খুব বেশি উল্লেখযোগ্য প্রভাব পড়বে এ ধরনের কোনো সম্ভাবনা আপাতত নেই। নদীর পানি নেমে যাওয়া এবং উজানে বৃষ্টিপাত কমায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, কিন্তু এরই মাঝে হারিয়ে গেছে ৫৯টি তরতাজা প্রাণ। তাই বন্যা মোকাবেলায় ভারতের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা সহ যথাযথ পূর্ব প্রস্তুতি এখন সময়ের দাবি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ রাত। আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বিএনপি বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। নেতাকর্মীরা জানান ২০২৪-এ পাওয়া দেশের দ্বিতীয় স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করবেন তারা। আমরা জনগণের ভোটার অধিকার বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করছি এবং এখনো চাই যে জনসাধারণের ভোটের অধিকার বাস্তবায়িত হোক। যে সরকারেই আছে সেই সরকার যেন একটা সুস্থ ইলেকশনের মাধ্যমে এই দেশের রাজনৈতিক নেতৃত্বের হাতে এই দেশের ক্ষমতাকে হস্তান্তর করে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানান তারা। যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশ চলতে হবে গণতন্ত্রের মাধ্যমে। কিছু কিছু জায়গায় এখনো কিন্তু সেই পূর্ববর্তী সরকারের ভূত কিন্তু এখনো তাদের দিকে দেখা যাচ্ছে, তাদের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাঘুরি করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মন জানান দেশে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠায় যে কোনো চ্যালেঞ্জ নেবে বিএনপি। যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব বলে আমরা শপথ নিয়েছি। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। এতে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে দেশে। হাসিনার সরকার চলে গেছে, পালিয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ঐক্যের মধ্য দিয়ে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, একটা নব্য বাংলাদেশ নির্মাণ করি। দল ভাঙার নানা ষড়যন্ত্রের পরও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি আরও ঐক্যবদ্ধ জানিয়ে মহাসচিব বলেন, এদিন সবার আনন্দের দিন। ৪৬ বছর পর্যন্ত আজকে আমরা এই দলকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে টিকিয়ে রেখেছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের গণতন্ত্রকামী মানুষকে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার আদর্শ সদর উপজেলার রসুলপুর এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। এই কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী এবং ফাউন্ডেশনের চেয়ারপারসন প্রফেসর ডক্টর শাহিদা রফিক। এ সময় বন্যার্তদের মাঝে ফাউন্ডেশনটির পক্ষ থেকে ৫,২০০ বস্তা ত্রাণ বিতরণ করা হয়। ফাউন্ডেশনটা করা হয়েছে সাধারণ মানুষকে কিছু ত্রাণ বা দুর্যোগময় মুহূর্তে তাদেরকে কিছু সহায়তা করার জন্য। খুব ভালো লাগছে, আমার খারাপও লাগছে যে আমরা সবাইকে দিতে পারছি না, তবে হ্যাঁ ক্রমান্বয়ে আমরা দেব। দেখছেন সংবাদরাত। দেশে বর্তমানে খাদ্যের কোনো সংকট নেই, সরবরাহ পরিস্থিতিও ভালো বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন। এদিকে বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, বর্তমানে নিত্যপণ্যের দাম সন্তোষজনক অবস্থায় আছে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা জানান তারা। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্টে বিস্তারিত। গেল ৮ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের শুরুতেই ১১ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে দেশের অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ, মজুদ সহ সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন খাদ্য সচিব। জানান, আগামী ৩ মাস দুর্গত এলাকায় ওএমএস এর মাধ্যমে চাল আটা বিক্রি করা হবে। রেগুলার যে জেলাগুলোতে ওএমএস দেই, এর বাইরে এডিশনালি ওর ইউনিয়ন সংখ্যার উপর বিবেচনা করে, জনসংখ্যার উপর বিবেচনা করে এই 81 আরও 230টা কেন্দ্রে 3 মাস স্পেশাল ওএমএস চালাবো। এটা স্পেশাল একটা বরাদ্দ থেকে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে, এটি কখনো ওএমএস এরকমভাবে কখনো হয় নাই, এটা একদম ইউনিয়ন পর্যায়ে। তবে ওই ইউনিয়নটা আমরা ঠিক করছি না, এরপরেও আমরা অ্যাসেসমেন্ট করছি কৃষি মন্ত্রণালয় সহ। আপাতত এই মুহূর্তে সাধারণ মানের কোনো চাল দেশের বাইরে থেকে আমদানি করার সরকারের কোনো পরিকল্পনা নাই। যদি ইমার্জেন্সি হয় আপনাদেরকে জানাবো, সে কেন করছি সেটাও জানাবো। এখন এই মুহূর্তে কেনার আমাদের কোনো সিদ্ধান্ত নেই। এদিন বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পোল্ট্রি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। পরে তিনি গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের দাম সন্তোষজনক পর্যায়ে নেমে এসেছে। জিনিসপত্রের দাম একেবারে খুব খারাপ বা হতাশাব্যঞ্জক না। আমরা যেটা করছি, এটা আপনারা এতদিনের জিনিস, এটা আগেই বললাম, বাংলাদেশ কোনো জিনিস বাড়লে ওটাতে কমানোর অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো এটা শুধু উৎপাদন খরচ না, অনেক রকম নেক্সার যেটা এটার সাথে এটার ইস্যু থাকে, ওটাতে একটু সময় লাগে। তবে খুব খারাপ যে একেবারে তা না, যে হতাশায় কমে একদম লোকজন ইস্যু করতে পারছে না, সেটা আমি মনে করি না। আমার মনে হয় মোটামুটি সন্তোষজনক অবস্থা আছে। এটা যেন আরও সন্তোষজনক বেটার হলো, আরও যেন সুখ হয়, লোকজন আরো কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা করি। দেশে জ্বালানি তেলের খরচ কমানোর ফলে ডিম ও মুরগির দাম কমবে বলেও আশা করেন বাণিজ্য উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পূবালী ব্যাংকে নতুন নিয়োগ প্রাপ্ত ১৩৭ জন প্রবেশনারি জুনিয়র অফিসারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়েছে। পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অডিটোরিয়ামে 5 দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এ সময় নবীনদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, শাহনেওয়াজ খান, আনিসুজ্জামান ও জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদ প্রাতে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।